ওয়েলকাম এভরিওয়ান। আমি কৌশিক চন্দ্র সরকার। এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি জাভা দিয়ে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় তার একটা কমপ্লিট সিরিজ নিয়ে আসব। এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি বেসিক্যালি স্প্রিং বুট নিয়ে কথা বলবো এবং স্প্রিং বুট দিয়ে কিভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন আহ, তার একটা বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব। এবং তো এই স্প্রিং বুট মানে কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। স্প্রিং বুট হচ্ছে একটা জাভার জাভা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য একটা আহ, খুব সুন্দর একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটি দিয়ে আপনি খুব সহজেই একটি জাভা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আপনি জাস্ট স্প্রিং বুটের একটি প্রজেক্ট তৈরি করবেন এবং জাস্ট রান করবেন, তাতেই জাস্ট এটা হয়ে গেল একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এবং আমাদের স্প্রিং বুট যদি জানতে হয় এবং শিখতে হয় তাহলে আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই প্রয়োজন হবে। এবং আমরা এই সিরিজটিতে স্প্রিং বুট শেখার আগে, স্প্রিং বুটে যাওয়ার আগে আমরা সার্ভলেট এবং জেএসপি নিয়ে কথা বলবো বা জেএসপি নিয়ে শিখবো। তো এর জন্য আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন যদি তৈরি করতে চান, অর্থাৎ ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে এটা অবশ্যই ডাটা বেস নিয়ে কাজ করতে হবে। তো এর জন্য আমরা এইখানে স্প্রিং সার্ভলেট এবং জেএসপি যখন আমরা শিখবো তখন আমরা জেডিবিসি নিয়েও কথা বলবো। তো জেডিবিসি কি? জেডিবিসি হচ্ছে জাভা ডাটাবেস কানেক্টিভিটি একটা লাইব্রেরি, যেটার সাহায্যে হচ্ছে আমরা আহ, আহ, একটা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে, জাভার একটা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেজের সাথে একটা কানেক্টিভিটি কানেক্ট তৈরি করতে পারি এবং ডাটা আদান প্রদান করতে পারি। তো এই সিরিজের জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। যে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে, আপনাকে অবশ্যই জাভা কোর সম্পর্কে একটা ভালো নলেজ থাকতে হবে। আর যদি আপনার জাভা কোর সম্পর্কে ভালো নলেজ না থাকে, তাহলে আপনি আগে জাভা কোর সম্পর্কে একটা ভালো নলেজ গেইন করেন, তারপর আমার এই টিউটোরিয়াল গুলো দেখেন। এবং যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, সেহেতু আমাদেরকে এইচটিএমএল এবং সিএসএস খুব ভালো করেই জানতে হবে। এইচটিএমএল এবং সিএসএস যদি আপনি না জানেন, তাহলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ডটা, অর্থাৎ ইউজার ইন্টারফেসটা, সেটা আপনি তৈরি করতে পারবেন না। এবং আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট নট ম্যান্ডেটরি। আপনি যদি জাভাস্ক্রিপ্ট নাও জানেন তাহলে কোনো সমস্যা নেই। তবে আমি কিছু কিছু হেল্প নিব জাভাস্ক্রিপ্টের একটা ওয়েবসাইট তৈরি করতে। এবং এই সিরিজে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব। সরি। তো তো আমাদেরকে আহ, প্রথমেই জানতে হবে যে আমরা প্রথমেই এখানে সার্ভলেট নিয়ে কথা বলবো, অর্থাৎ সার্ভলেট কিভাবে কাজ করে এবং সার্ভলেট কি সেটা সম্পর্কে একটা বিস্তারিত বলা যায়, একটা ধারণা নিব। আহ, এবং তারপর আমরা জেএসপি তে ব্যাক করব। এবং এই দুইটা যখন আমাদের আহ, হয়ে যাবে, তখন এই দুইটা দিয়ে আমরা একটা প্রজেক্ট করব, সার্ভলেট এবং জেএসপি, এবং তার সাথে জেডিবিসির মাধ্যমে ডাটা অর্থাৎ ডাইনামিক একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তারপর আমরা স্প্রিং বুটে ব্যাক করব। স্প্রিং বুট দিয়ে আমরা কিভাবে একটা সহজেই একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি সেটা দেখব। তো আমাদের সার্ভলেট জিনিসটা কি? সার্ভলেট হচ্ছে একটা টেকনোলজি যেটার মাধ্যমে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে। আপনি দেখেন, যদি আপনি এইচটিএমএল, সিএসএস এবং কোর জাভা জানেন, তাহলে কিন্তু আপনি একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। জাভাস্ক্রিপ্টের জন্য নোড জেএস এবং এক্সপ্রেস জেএস এগুলো লাগে।
বাট আমরা জাভা, যেহেতু আমরা জাভা দিয়ে এই প্রজেক্টগুলো করব, সেহেতু আমাদের জাভার জন্য আমাদেরকে সার্ভলেট শিখতে হবে। তো এই সার্ভলেটটা হচ্ছে ওই একটা আহ, মাধ্যম বলতে পারেন, যে ডাটাবেজের সাথে কন্টাক্ট করার যে একটা মাধ্যম, সেটা হচ্ছে সার্ভলেট। আর আচ্ছা, আপনি ধরেন একটা রেস্টুরেন্টে গেলেন। তো রেস্টুরেন্টে গিয়ে আপনি প্রথমে কি করবেন? রিসিপশনে যাবেন, রিসিপশনিস্টকে একটা অর্ডার দেবেন, একটা খাবারের অর্ডার দেবেন। তো রিসিপশনিস্ট কি করবে? তার যে কোক আছে, তাকে ওই অর্ডারটা রান্না করতে দিবে। তো ওই কুক কি করবে? ওই অর্ডারটা রান্না করার জন্য সে অর্ডারটা নিল, এবং সে রান্নাটা করে আবার রিসিপশনিস্টের কাছে দিয়ে দিবে। তারপর রিসিপশনিস্ট কি করবে? আপনাকে দিবে। ঠিক এরকমই ভাবে সার্ভলেট জিনিসটাও হচ্ছে ঠিক এরকম ভাবে ডাটাবেজ এবং আপনার ক্লায়েন্টের মধ্যে একটা কানেকশন তৈরি করে। তো what is database? What is servlet? Servlet is an API that provides main interface and class, including documentation. তো এই সার্ভলেটের মধ্যে অনেকগুলো এপিআই আছে। তো এপিআই কি, সেটা আমরা স্প্রিং বুট যখন দেখব, তখন একটা সুন্দর এবং বিস্তারিত ধারণা আমরা দিব। তারপর হচ্ছে Servlet is an interface that must be implemented for creating an servlet. আপনি যদি একটা সার্ভলেট তৈরি করতে চান, তাহলে সার্ভলেটের একটা ইন্টারফেস আছে, এবং ওই ইন্টারফেসটাকে আপনার সার্ভলেট ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা একটা কমপ্লিট ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে পারি। তো সার্ভলেট কিভাবে কাজ করে সেটার একটা ওভারভিউ এখানে দেওয়া আছে। আর ধরা যাক এখানে একজন ক্লায়েন্ট, অর্থাৎ যে কোনো একজন, ধরেন আপনি একটা ব্রাউজারে, একটা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে সেটার মধ্যে একটা ধরেন ফেসবুকের কথাই চিন্তা করা যাক। তো ফেসবুকে আপনি ঢুকেছেন। তো ফেসবুকে ঢোকার পর আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক ইউআরএলটা আপনি এক্সিকিউট করবেন। তারপর যখনই আপনি ফেসবুক ইউআরএল এক্সিকিউট করবেন, তখন আপনার সার্ভার থেকে, ব্রাউজার থেকে এইচটিটিপি সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে। ওই এইচটিটিপি রিকোয়েস্ট কি করবে, সার্ভার কি করবে? ওই এইচটিটিপি সার্ভার কি করবে? আপনার সার্ভলেটের সাথে, সার্ভলেট কন্টেনারটার সাথে যোগাযোগ করবে, এবং ওই সার্ভলেট কন্টেনারটা কি করবে? ধরেন আপনি লগ ইন করতে যাচ্ছেন, ফেসবুকে লগ ইন করতে যাচ্ছেন। তো ফেসবুকে লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে। তো আপনি ব্রাউজারে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন। তাহলে এই ব্রাউজার এবং সরি পাসওয়ার্ড এবং ইউজার নেম যখন দিয়েছেন, তখন এইচটিটিপি সার্ভার কি করবে? ওই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা সার্ভলেট সার্ভলেট কন্টেনারকে দিবেন, এবং ওই সার্ভলেট কন্টেনার কি করবে? ওই পাসওয়ার্ড এবং ইউজার নেমটার মাধ্যমে ডাটাবেজকে রিকোয়েস্ট পাঠাবে, যেন ওই পাসওয়ার্ড এবং ইউজার নেমের পার্সপেক্টিভে যে ইউজারটা আছে, তার ডাটা যেন ডাটাবেজ দিয়ে দেয়। এবং এই তখন ডাটাবেজ কি করবে? আহ, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডের পার্সপেক্টিভে একটা ইউজার ডাটা রেসপন্স হিসেবে সার্ভলেটকে দিবে, এবং ওই সার্ভলেট আমাদের এইচটিটিপি সার্ভারকে দিবে, এবং ওই এইচটিটিপি সার্ভার আমাদের ব্রাউজারকে শো করাবে। এভাবেই হচ্ছে আমাদের সার্ভলেটটা কাজ করে। এবং এখানে একটা কথা হচ্ছে যে সার্ভলেটটা অ্যাকচুয়ালি কি? সার্ভলেট হচ্ছে জাস্ট একটা ইন্টারফেস। আমরা একটা জাভা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস ক্রিয়েট করে আমরা একটা ওই সার্ভলেট ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব। দ্যাটস ইট, আমাদের সার্ভলেট ক্রিয়েট করা হয়ে গেল। তো সার্ভলেটের ইন্টারফেসটা কি আসলে? এখানে জাস্ট একটা প্যাকেজ, একটা লাইব্রেরি, জাভার একটা লাইব্রেরি, এবং ওই লাইব্রেরির
একটা প্যাকেজ হচ্ছে সার্ভলেট। তো জাভা এক্স ডট সার্ভলেট এটা হচ্ছে জাভার সার্ভলেটের ইন্টারফেস প্যাকেজের নাম, এবং ওই প্যাকেজে আমাদের এই 5টা মেথড আমাদের থাকবে, যেটা হচ্ছে পাবলিক ভয়েড ইনিট। এই পাবলিক ভয়েড ইনিট কি করবে, আমাদের সার্ভলেটটাকে ইনিশিয়েশন করবে, এবং পাবলিক ভয়েড সার্ভিস এটার মধ্যে আবার সার্ভলেট রিকোয়েস্ট থাকবে এবং সার্ভলেট রেসপন্স থাকবে, যেটার মাধ্যমে আমরা একজন ক্লায়েন্ট রিকোয়েস্ট দিতে পারবে এবং ওই সার্ভলেট রেসপন্সের মাধ্যমে রেসপন্স করবে। এবং ডিস্ট্রয় কি, ডিস্ট্রয় হচ্ছে আমাদের যখন সার্ভলেটটা একদম ক্লোজ করে দেব, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দেব, তখন এই ডিস্ট্রয় মেথড কল হবে। এবং এই তিনটা হচ্ছে আমাদের সার্ভলেটের লাইফ সাইকেল মেথড। আর এগুলো হচ্ছে গেট সার্ভলেট কনফিগারেশন অর্থাৎ কনফিগ অ্যান্ড গেট সার্ভলেট ইনফো, এই দুটো হচ্ছে আমাদের নন লাইফ সাইকেল মেথড। বাট এইটা দিয়ে আমরা একটা সার্ভলেটের কনফিগারেশন তৈরি করব, গেট সার্ভলেট কনফিগ দিয়ে আমরা সার্ভলেট কনফিগারেশনটা তৈরি করব, এবং গেট সার্ভলেট ইনফো এর মাধ্যমে আমরা সার্ভলেটের যে টোটাল ইনফরমেশনটা সেটা আমরা পেতে পারি। তো আমাদের এগুলোর জন্য অবশ্যই আমাদের একটা এনভায়রনমেন্ট লাগবে, যেটার মাধ্যমে আমরা এই প্রজেক্ট জাভা অ্যাপ্লিকেশনটা তৈরি করব, ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করব। এটার জন্য আমরা কি করতে পারি, যদি আমি আপনারা যে কোনো একটা আইডি নিতে পারেন, যেমন এক্লিপস, নেটবিনস আছে, তারপর ইন্টেলিজে আছে, হ্যাঁ, আরো অনেকগুলো আছে। তো আমরা বেসিক্যালি আমি কি করব, ইন্টেলিজি আইডিই ইউজ করব এটার জন্য। তো আমরা একটা ব্রাউজার যদি ওপেন করি, তাহলে আমরা যদি ইন্টেলিজি দিয়ে সার্চ করি, তাহলে আমাদের একটা সরি ইন্টেলিজে আইডিয়া। তো জেটব্রেইনস আছে একটা অর্গানাইজেশন, যেটা আমাদের ইন্টেলিজি আইডিয়া যাবার জন্য ইন্টেলিজি আইডিয়া প্রোভাইড করে। আমরা ওখানে যাব। তো জেটব্রেইনস এর অনেকগুলো প্রোডাক্ট আছে জাভার, তো আছে ওয়েব স্টোরম আছে, পিএইচপি স্টোরম আছে। এর মধ্যে আমরা জাভার জন্য যেটা হচ্ছে ইন্টেলিজি আইডিয়া, আমরা এইখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখানে ইন্টেলিজি আইডিয়ার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে আলটিমেট এডিশন আর একটা হচ্ছে কমিউনিটি এডিশন। তো আমরা দেখি যে এখানে আমরা কি কি পাবো। তো এখানে আমরা ইন্টেলিজি আলটিমেটের মধ্যে আমরা কি পাবো, প্রোফাইলিং টুল পাবো, বাট কমিউনিটিতে আমরা প্রোফাইলিং টুলটা পাবো না। আমরা ইন্টেলিজি আইডিয়ার কমিউনিটিতে জাভা স্প্রিং ইউজ করতে পারবো না, জাভা ইউজ করতে পারবো না। বাট আমাদের যেটা বেসিক্যালি দরকার সেটা হচ্ছে স্প্রিং এবং জাভা অর্থাৎ এন্টারপ্রাইজ এডিশন। তো আমাদের কমিউনিটি ডাউনলোড করলে চলবে না, আমাদের আলটিমেট ভার্সনটা ডাউনলোড করতে হবে। তো আলটিমেট যে ডাউনলোডটা হচ্ছে পেইড ভার্সন, কিন্তু যে স্টুডেন্ট আমাদেরকে জেটব্রেইনস ফ্রি, আপনার যদি এডুকেশনাল ইমেল থাকে, তাহলে আপনি আলটিমেট এডিশনটা ফ্রি নিতে পারবেন। এর জন্য আপনাকে ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন, তাহলে আগে আপনাকে সাইন ইন করতে হবে, যদি আপনি আলটিমেট ভার্সনটা যদি পেতে চান। ইন্টেলিজি আইডিয়া ফর স্টুডেন্ট,
তাহলে দেখবেন যে ফ্রি এডুকেশনাল লাইসেন্স নামের একটা চলে আসছে এখানে। তো এখানে গিয়ে আমরা কি করব যে ফ্রি টিচার স্টুডেন্ট অ্যান্ড টিচার, এখানে আমরা নিচে অ্যাপ্লাই নাও কি ক্লিক করব। অ্যাপ্লাই নাও এ ক্লিক করে এখানে দেখেন আপনার একটা রিকোয়ারমেন্ট আসছে যে আই এম এ স্টুডেন্ট অর আই এম এ টিচার। তো এখানে যদি আপনি টিচার হন কিংবা আপনি স্টুডেন্ট, সেহেতু আপনি স্টুডেন্ট সিলেক্ট করবেন এবং লেভেল দিবেন আন্ডার গ্রাজুয়েটেড, অ্যান্ড আপনি কি কম্পিউটার ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট কিনা সেটা এখানে দিয়ে দিবেন ইয়েস, এবং গ্রাজুয়েশন ডেট এখানে দিয়ে দিবেন, কিন্তু আপনি কত সালে গ্রাজুয়েট কমপ্লিট করতে পারবেন এরকম। এবং এখানে আপনার এই ইমেলটা হতে হবে, এবং অবশ্যই ইমেলটাতে এডুকেশনাল হতে হবে। যেমন আমার এডুকেশনাল ইমেলটা হচ্ছে এটা, তো অবশ্যই আপনার এই edu ডট সামথিং থাকতেই হবে, না হলে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন না। তো আপনাকে বাংলাদেশ বা আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, এবং আপনি এখানে আপনি আন্ডার, এটা না, এটা লাগবে না, এই এটা আপনি সিলেক্ট করে দেবেন এবং অ্যাপ্লাই প্রোডাক্ট ক্লিক করবেন। অবশ্যই ডেট সিলেক্ট করতে হবে, ডেট সিলেক্ট করে দিলাম, এবং সরি গ্রাজুয়েশন ডেট আমি দিলাম 20 ফেব্রুয়ারি। ওকে, অ্যাপ্লাই যদি ক্লিক করেন, তো আমার অলরেডি এখানে এই ইমেলটা ইউজ করা হয়ে গেছে, তাই এই ইমেলটা আর নিচ্ছে না। আপনি অ্যানাদার আরেকটা ইমেল নিয়ে নেবেন। তো এটা যদি আপনি অ্যাপ্লাইং হয়ে যায়, তারপর আপনি ডাউনলোড করে একটা এই আইডির মাধ্যমে বা এই ইমেল এবং পাসওয়ার্ড যেটা আপনি দিবেন সেটা দিয়ে আপনি JetBrains যখন ওপেন করবেন, অর্থাৎ আমি এখানে আমার ডাউনলোড করা আছে, আপনি ইনস্টলেশন প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। JetBrains, এই হচ্ছে আপনি ইনস্টলেশন প্রসেসটা এভাবে করবেন। এখানে আপনি কি কারেন্ট ভার্সন, আপনার যদি নতুন কোনো আপডেট এসে থাকে তাহলে এখানে এই ডায়ালগটা শো করাবে যে কারেন্ট ভার্সন অফ IntelliJ IDEA অলরেডি ইনস্টলড, ডু ইউ উইশ টু কন্টিনিউ। আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে, সেহেতু এই কারণে আমার এই ডায়ালগটা দিচ্ছে, এই মেসেজটা দিচ্ছে। বাট আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে আর এই ডায়ালগটা দিবে না, তখন আপনি এইভাবে দিবেন ইয়েস অর নো। তো নেক্সট ক্লিক করবেন, এবং এখানে আপনি অবশ্যই এটা দিয়ে দিবেন যে আপনি কি আগের, আমি এখানে আমাকে দেখাচ্ছে যে আগের যে ভার্সনটা আছে সেটা কি আপনি আনইনস্টল করতে চাচ্ছেন কিনা, কিন্তু আমার তো আনইনস্টল করা লাগবে না, যেহেতু আমি কমপ্লিট করব না। এখানে আপনি যাবার পাথটা দিয়ে দিবে, আপনি কোন পাথে মানে কোন জায়গায় আপনি এই JetBrains অর্থাৎ IntelliJ IDEA-টা ইনস্টল করতে যাচ্ছেন সেটা, এবং টেক্সট দিয়ে দিবেন। তো এখানে বলা হয়েছে যে এটা নট এমটি, প্লিজ সিলেক্ট অ্যান এমটি ফোল্ডার। তো আমি একটা এমটি ফোল্ডার, আপনাদের নতুন প্রথম যখন আপনি ইনস্টল করবেন তখন এই এমটি এরকম ফোল্ডার থাকবে না, অটোমেটিকলি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। তো আমি এখানে একটা এমটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। ওকে, এখানে আমি এটাকে ইনস্টল করব, দেন নেক্সট। এখানে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই ম্যান্ডেটরি, যেটা আপনার সিস্টেমটা কত বিট সেটা, এবং যদি আপনি না জানেন যে আপনার সিস্টেম কত বিট, তো আপনি এই পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে ওই সিস্টেম টাইপ 64 বিট দেখে আপনার ওটা সিলেক্ট করবেন 64 বিট, এবং এই আপডেট পাথ ভেরিয়েবল অবশ্যই এইটা সিলেক্ট করবেন, চেক করবেন। এবং
আপডেট, এগুলো সব এগুলো সিলেক্ট করে দেবেন। জাভা গ্লোবি লাগবে না, জাস্ট জাভা ক্রিয়েট করলেই হবে। তো জাস্ট এটা সিলেক্ট করা লাগবে না, এবং এখানে নেক্সট দিলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। বাট আমি এখন এগুলো ইনস্টল করতে যাচ্ছি না, যেহেতু আমার ইনস্টল করাই আছে। এবং এটা যখন আপনি প্রথম ইনস্টল করবেন তখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, এবং আপনি যে এডুকেশনাল ইউজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন ওখানে যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়েছিলেন, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা, ওটা দিয়ে জাস্ট লগ ইন করে ফেলবেন। ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। তো এভাবে আমি আমি ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা হচ্ছে আমার ইন্টেলিজি আইডিয়া। আমি এটাকে ওপেন করছি। আইডিয়া ওপেন হওয়ার পর এইরকম একটা ওভারভিউ আপনাদের সামনে আসবে, এবং আপনাদের সামনে এই সাইটের যে কিছু কন্টেন্ট আছে সেগুলো থাকবে না। আহ, আমি এখন এখান থেকে আপনি চাইলে একটা এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করতে পারবেন এবং একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে, তো এখানে কিছু অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আপনি যদি জাভার একটা নর্মাল প্রজেক্ট করতে চান তাহলে জাভা, এবং আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব। আমরা প্রথমে একটা জাভা এন্টারপ্রাইজ এডিশনের একটা জাভা ইই যে আগে বলেছিলাম, যে যেটা কমিউনিকেশন কমিউনিটিতে সাপোর্ট করে না, আলটিমেট ভার্সনে সাপোর্ট করবে। এখন তো আমরা জাভা একটা প্রজেক্ট তৈরি করব। সেটার জন্য আমরা এখান থেকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন টা সিলেক্ট করে নিব, এবং এখান থেকে আমাদের আরেকটা যে কাজ করতে হবে। তো এর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার জাভা অ্যাপ্লিকেশন রান করতে গেলে একটা সার্ভারের প্রয়োজন হয়। তো কি ধরনের সার্ভার, সেটা হচ্ছে টমক্যাট হতে পারে, গ্লাসফিশ হতে পারে, যে ইউনিট হতে পারে, হ্যাঁ, আরো অনেকগুলো সার্ভার আছে। তো আমাদের একটা সার্ভার আগে ডাউনলোড করতে হবে। তো সার্ভারটা ডাউনলোড করার জন্য একটা ব্রাউজার ওপেন করে আমরা টমক্যাট সার্ভারটা ডাউনলোড করব। জাস্ট আমরা টমক্যাট লিখে সার্চ করলেই আমরা টমক্যাটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অ্যাপাচি টমক্যাট, সেখানে চলে যাব, এবং এখান থেকে আমরা যে লেটেস্ট ভার্সনটা সেটা আমরা ডাউনলোড করব, এবং এটা হচ্ছে আলফা ভার্সন। আমরা আলফা ভার্সনটা ডাউনলোড করব না, এবং আমরা 9.0.14, এইটা হচ্ছে আমাদের স্টেবল একটা ভার্সন। তো আমরা এটা 9. আচ্ছা, দেখি এখানে আরো কোনো ভার্সন আছে কিনা ভিতরে। তো এটাই হচ্ছে আমাদের একটা লেটেস্ট স্টেবল ভার্সন। তো এখান থেকে আমরা, যদি আপনি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে আহ, এই 64 বিট আপনার কম্পিউটার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডাউনলোড ফাইলটা আপনি ওপেন হয়ে যাবে, এবং আপনি এখান থেকে ডাউনলোড করে নিলেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি এটা ডাউনলোড করব না। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আমার কাছে যে অ্যাপাচি টমক্যাট, এই যে আমার কাছে এই ভার্সনটা আছে। তো আমার যেহেতু ডাউনলোড করা ছিল সেই কারণে আমি ডাউনলোড করলাম না। আপনি জাস্ট এটাকে আনজিপ করবেন, আনজিপ হেয়ার। আনজিপ করার পর যে আপনি ফোল্ডারটা পাবেন, সেই ফোল্ডারটা জাস্ট কপি করে
আপনি আপনার সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে গিয়ে আপনার এখানে জাস্ট পেস্ট করে দিবেন, যেমন আমি এখানে পেস্ট করে দিয়েছি, এই যে জাস্ট এখানে পেস্ট করে দিলেন। তেমন বড় সাইজ না, জাস্ট এখানে 17 MB। তো আমার যেহেতু এটা আছে অলরেডি, তো আমি আর এটাকে ইয়ে করছি না, স্কিপ দিস ফাইল। ওকে, তো আমাদের টমক্যাট সার্ভার ওপেন আমরা কনফিগারেশন করে ফেলেছি। জাস্ট কনফিগারেশন না, আমরা জাস্ট এটা ডাউনলোড করলাম এবং সি ড্রাইভে পেস্ট করলাম, এতটুকুই। এখন আমরা এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করে নিব। আমাদের জাভার ওয়েব অ্যাপ্লিকেশন রান করতে গেলে একটা সার্ভারের প্রয়োজন হয়, যেটা আমরা এখান থেকে টমক্যাট ডাউনলোড করলাম এবং এই টমক্যাটে আমরা জাভা অ্যাপ্লিকেশনটা রান করব। তো আমার কাছে এখানে অলরেডি সিলেক্ট করা আছে, কিন্তু আপনাদের প্রথম মতো এখানে থাকবে না। তো এখান থেকে আপনি নিউয়ে যাবেন, নিয়ে গিয়ে এখানে যে টমক্যাট সার্ভার এখানে ক্লিক করে তারপর এই যে এখানে আইকনটা আছে ব্রাউজ, এখানে ব্রাউজ করবেন, করে আপনি যে টমক্যাট ফোল্ডারটা যে জায়গায় রেখেছেন ওই জায়গায় যাবেন। আমি সি ড্রাইভে রেখেছি, আমি এই সি ড্রাইভে এই যে দেখেন আমি আমার টমক্যাট ফাইলটা এটা জাস্ট সিলেক্ট করে ওকে বাটন ক্লিক করব। জাস্ট এখানে আপনার টমক্যাটের যে ডাইরেক্টরিটা এখানে চলে আসছে, জাস্ট ওকে বাটন করলেই এখানে আপনার চলে আসবে। ওকে, তো জাস্ট আমি এখান থেকে আমার ভার্সনটা সিলেক্ট করে টমক্যাট সিলেক্ট করে জাস্ট এখানে নেক্সট বাটনে প্রেস করব এবং এখানে আপনার প্রোগ্রাম ডাইরেক্টরি দিয়ে দিবেন, আপনি কোথায় আপনার প্রজেক্টটা সেভ করতে চাচ্ছেন। তো আমি এই জায়গার মধ্যে এই টিউটোরিয়ালস ফাইলের মধ্যে সেভ করতে চাচ্ছি এবং এখানে আরেকটা ডাইরেক্টরি হবে সার্ভলেট ডেমো 2 এই নামের একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করলাম এন্ড ফিনিশ। ক্রিয়েট করলে আমার এখানে বলেছে যে এই নামের কোনো ডাইরেক্টরি নেই এবং এটা কি আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন কিনা। ওকে প্রেস করে দিব। তো এই সার্ভলেট ডেমো 2 নামের একটা প্রজেক্ট আমার ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এখানে স্ক্যানিং ফাইল টু ইন্ডেক্সিং শেষ হয়ে যাওয়ার পরে আমাদের প্রজেক্ট রেডি হয়ে যাবে। ওকে, আমাদের ইন্ডেক্সিং শেষ। আমরা এখন এখানে দেখেন আমাদের একটা ফাইল সোর্স ফাইল তৈরি হয়েছে এবং একটা ওয়েব ফাইল তৈরি হয়েছে এবং ওয়েব ফাইলের মধ্যে আমাদের একটা ওয়েব ডট এক্সএমএল ফাইল আছে এবং একটা ইন্ডেক্স ডট জেএসপি ফাইল আছে। তো এগুলো কাজ আমাদের আছে। তো আমরা এই সোর্স ফাইলের মধ্যে আপনি চাইলে কোনো প্যাকেজ ক্রিয়েট করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো রাইট ক্লিক করে নিউ একটা প্যাকেজ ক্রিয়েট করব। তো প্যাকেজটার নাম দিলাম আমি সার্ভলেট। সার্ভলেটের ভিতর আমরা একটা ক্লাস তৈরি করব, জাস্ট একটা নর্মাল ক্লাস। তো আমরা এখানে ফার্স্ট নামের একটা ক্লাস তৈরি করলাম। ফার্স্ট আমি আগে বলেছিলাম যে জাভা যদি আমি সার্ভলেট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা জাস্ট নর্মাল একটা ক্লাস ক্রিয়েট করব এবং নর্মাল ক্লাস ক্রিয়েট করে ওইটাতে সার্ভলেটের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমরা ইমপ্লিমেন্ট করে দেব, জাস্ট ওই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করব। তো আমি ইমপ্লিমেন্ট ডট সার্ভলেট আমি সার্ভলেট ইমপ্লিমেন্ট ক্লাস অর্থাৎ ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে দিলাম এবং এখানে ইম্পোর্ট করতে বলছে। অটোমেটিকলি সাজেশন প্রোভাইড করে। এখানে দেখেন যে জাভা এক্স ডট সার্ভলেট নামের যে প্যাকেজটা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি অর্থাৎ কিংবা এন্টার চাপ দেই তাহলে
ওইটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমি বলেছিলাম যে ওই সার্ভলেট প্যাকেজটাতে জাভা এক্স ডট সার্ভলেট এই প্যাকেজটাতে আমাদের কতগুলো মেথড আছে। ওই মেথড এখানে ইমপ্লিমেন্ট ইন্টারফেস গুলোকে এক্সটেন্ড করা ওভাররাইড করার জন্য বলছি। দেখেন এখানে একটা লাল বাতি জ্বলে আছে। আমরা যদি এটাতে ক্লিক করি তো দেখেন ইমপ্লিমেন্টেড মেথড, এখানে যদি আমরা ক্লিক করি ইমপ্লিমেন্টেড মেথড, তাহলে এখানে দেখেন যে ইনিট, গেট সার্ভলেট কনফিগারেশন, তারপর হচ্ছে সার্ভিস, গেট সার্ভলেট ইনফো এবং ডিস্ট্রয়, এটা এই 5টা মেথড আমাদের আছে। তো আমরা 5টা মেথডই সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে একটা একটা সিলেক্ট নাও করতে পারেন। তো আমাদের 5টা মেথডই আমি সিলেক্ট করে ওকে প্রেস করে দিলাম। তো এখানে আমাদের ওই 4টা মেথড ওভাররাইড হয়ে গেছে। তো আমরা ইনিশিয়েট মেথডে আমরা কি করব, জাস্ট এই যে সার্ভলেট কনফিগারেশনটাকে সেট করে দেব। আমরা এখানে সার্ভলেট কনফিগারেশন নামের একটা ক্লাস নিলাম। তো এখানে জাস্ট this dot get configuration equals to configuration, এবং এখানে কনফিগারেশনে জাস্ট আমরা ওই সার্ভলেট কনফিগারেশন রিটার্ন করে দিব। আপনি যদি এখন, যেহেতু আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে নন লাইফ সাইকেল মেথড, তো এগুলো আমাদের এখন না দেখলেও হবে আর কি। তো আমরা এগুলো এখন দেখবো না। এবং সার্ভিস, আমি দেখেন আমি এখানে আমি প্রিন্ট করে দিলাম যে ইন্টেলিজেতে আমি কাজ করার সময় কিছু শর্টকাট ইউজ করব, এবং শর্টকাট গুলো কিভাবে ইউজ করব সেগুলো আমি বলে দিব। এতে করে আপনারা খুব দ্রুত কোডিং করতে পারবেন। তো আমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখতে চাই, তাহলে জাস্ট এস আউট লিখে এন্টার চাপ দিলেই চলে আসলো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো এখানে আমি জাস্ট লিখে দিলাম যে এটা হচ্ছে সার্ভিসিং 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 লিখে দিলাম। এখন আমরা এখানেও আমরা ইনিশিয়েশনটাতে আমরা লিখে দিই আউট। তো এখানে আমরা লিখে দিই যে এটা হচ্ছে ইনিট, এবং আমরা ডেস্ট্রয়ের মধ্যে লিখে দিই আউট ডেস্ট্রয়। ওকে, এখন যদি আমরা এখানে দেখেন, আমরা এই জায়গার মধ্যে একটা ওই টমক্যাট সার্ভারটা যে আমরা অ্যাড করেছিলাম সেটা চলে আসছে। তো আমি এখন যদি রান করি, জাস্ট রান করব, দেখেন অটোমেটিকলি কি হবে, আমাদের এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা এই টমক্যাট সার্ভারে ডিপ্লয় হয়ে যাবে এবং সেটা একটা ব্রাউজারে রান হয়ে যাবে। আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের এখানে ব্রাউজারে ওপেন হয়ে গেছে, এবং এখানে আমাদের একটা ওই ইন্ডেক্স ডট এচটিএমএল যে ফাইলটা আছে সেটা দেখি যে ওয়েব ফোল্ডারের ভেতরে যে ইন্ডেক্স ডট জেএসপি ফাইলটা আছে, সেই জেএসপি ফাইলটা ওপেন হয়ে গেছে। সরি, ওই যে দেখেন এখানে লেখা আছে এন্ড, ওইটাই এখানে শো করেছে। যে আমরা যদি এখানে অন্য কিছু লিখে দিই যে একটা h1 ট্যাগ, ওকে, তো এখানে দেখেন h1 প্রেস করে যখন আমি ট্যাবে প্রেস করছি তখন কিন্তু এটা পুরো ট্যাগটাই নিয়ে নিচ্ছে। আমরা এভাবে শর্টকাট কাজ করতে পারি ইন্টেলিজি আইডিয়াতে। এগুলো সব ধরনের আইডিয়াতেই করা যায়, তবে ইন্টেলিজি এটা হচ্ছে বেস্ট ফর কোডিং। আপনি আপনি যদি একবার ইন্টেলিজি আইডিয়াতে কাজ করেন, আপনার অন্য কোনো
আইডিয়াই আপনার আর ভালো লাগবে না, এটা গ্যারেন্টেড। আমি এটা এখানে যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তো এখন দেখেন এখানে কোনো চেঞ্জ আমাদের হয়নি। আমরা যদি এটাকে আবার রেস্টার্ট করতে হবে না, আমরা যখন কোনো জেএসপি ফাইলের মধ্যে আমরা কোনো চেঞ্জ করব, তখন আমাদের এই যে দেখেন একটা সার্ভার, এখানে সার্ভার আছে, যে সার্ভিসের মধ্যে, এই সার্ভিসের মধ্যে সার্ভার, এবং এই জায়গার মধ্যে আমাদের এই যে সাইনটা আছে, এটা হচ্ছে ডেপ্লয় অল, এখানে আমরা ক্লিক করব। আমাদের ডিপ্লয় হয়ে গেছে। তো এখানে যদি আমরা দেখি, এখন রিফ্রেশ করি, হ্যালো ওয়ার্ল্ড আমাদের চলে আসছে। তো এখন আমাদের সার্ভলেটটা দেখেন, আমরা যখন ওকে, আমরা সার্ভলেট এখন কল করি না, তো আমাদের সার্ভলেটটা কল করার জন্য আমাদের এই ওয়েব ডট এক্সএমএল ফাইলের মধ্যে সার্ভলেটটার যে কনফিগারেশনটা করতে হবে আমাদেরকে, এইখানে আমাদের সার্ভলেটটাকে কনফিগারেশন করতে হবে। তো এখানে সার্ভলেটটাকে কনফিগারেশন করার জন্য আমাদের সার্ভলেট দেখেন ইন্টেলিজি আইডিয়া আমাদের সাজেস্ট করে ফেলেছে। এখানে সার্ভলেট ক্লিক করব, অটোমেটিকলি নেম চলে আসছে। তো নেম দিব, আমাদের যে সার্ভলেটটা আমরা ক্রিয়েট করেছি সেটার একটা নেম দিব। এটা আমরা দিয়ে দিই যে ফার্স্ট সার্ভলেট, আমরা একটা নাম দিলাম। এখন আমাদের সার্ভলেটটা কোথায় আছে সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো ক্লাস সার্ভলেট ক্লাস, এখানে যদি আমরা ক্লোজ করি, তো এখানে আমরা দেখেন এই সার্ভলেট আমরা ক্রিয়েট করেছি সেটা কোথায় আছে, সার্ভলেটটা আছে এই সার্ভলেট প্যাকেজের ভেতরে। আমাদেরকে এখানে আমাদের জাস্ট বলে দিতে হবে যে সার্ভলেট ডট ফার্স্ট, জাস্ট বলে দিলাম যে সার্ভলেটটা এই ক্লাসের মধ্যে, ওই প্যাকেজের এই ক্লাসে আছে সার্ভলেটটা। তো এখানে আমাদের সার্ভলেটটাকে ইনিশিয়েশন করা হয়েছে, ডিক্লারেশন করা হয়েছে, এখানে একটা জাস্ট ডিক্লারেশন, এবং আমরা ওই সার্ভলেটটাকে ম্যাপিং করতে হবে। এখন এই যে সার্ভলেট ডট ম্যাপিং, এখানে আমাদের যে সার্ভলেটটার নামটা আমরা আগে দিয়েছি এই নামটাই এখানে দিব, এবং এখানে ইউআরএলটা দিব। আপনি এই আমি দিলাম স্ল্যাশ ফার্স্ট, এখানে ফার্স্ট দিয়ে দিলাম। আমরা যখন এই স্ল্যাশ ফার্স্ট আমরা ইউআরএল এর মধ্যে লিখব, তখন আমাদের এই যে সার্ভলেটটা আছে, এই যে ফার্স্ট সার্ভলেটটা যে আমরা ক্রিয়েট করেছিলাম, সেই ফার্স্ট সার্ভলেটটা আমাদের কল হয়ে যাবে। দেখেন এখানে দেখেন আমরা এখানে আমরা এটা ক্লিয়ার করে দিই। ওকে, আমরা এটা আবার একটু ডিপ্লয় করতে হবে, যেহেতু আমরা ওয়েব এক্সএমএলটা মডিফাই করেছি। ওকে, আমাদের ডিপ্লয় হয়ে গেছে, একটু ক্লিয়ার করে দিলাম। আমরা যদি এখানে এই যে দেখেন আমি এটা রিফ্রেশ করেছি কিন্তু এখানে কিছুই হয়নি। আমি যখনই এখানে স্ল্যাশ ফার্স্ট ফার্স্ট দিয়ে এন্টার চাপ দিব, তখনই দেখেন এই জায়গার মধ্যে আমাদের ইনিট মেথডটা কল হয়েছে। সার্ভলেটকে ইনিশিয়েশন করেছে প্রথমে, তারপর আমাদের যে সার্ভিস মেথডটা আছে এই সার্ভিস মেথডটা কল হয়েছে, যেখানে এখানে সার্ভিসিং লেখা আছে, প্রিন্ট করেছে। তো আপনারা যতবার আপনি এটাকে রিফ্রেশ করবেন ততবারই আমাদের নতুন করে আবার ইনিশিয়েশন হবে না, আমাদের প্রত্যেকটা সার্ভলেট একবারই ইনিশিয়েশন হবে। এই ইনিশিয়েশন মেথডটা একদম ফার্স্ট কল হবে, বাট পরবর্তীতে যখনই আপনি আবার নতুন করে কল করবেন তখন এই ইনিশিয়েশন মেথডটা অর্থাৎ ইনিট মেথডটা কল হবে না, পরবর্তীতে আপনাদের এই সার্ভিস মেথডটা জাস্ট কল হবে। দেখেন আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন
সার্ভিস মেথডটা কল হয়েছে, আর ইনিট মেথডটা কল হয়নি। যাবার রিফ্রেশ করি, যতবার রিফ্রেশ করি ততবারই সার্ভিসটা কল হচ্ছে। ওকে, তো এখন যদি আমি চাই যে এখানে আমরা এই জায়গার মধ্যে কোন একটা ডাইনামিক ডাটা প্রিন্ট করব, তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা যখনই এই সার্ভলেটটা কল হবে তখন এই সার্ভিসের ভেতরে আমরা কি করব, প্রথমে এই রেসপন্স, এই সার্ভলেট ডট রেসপন্সের মাধ্যমে আমরা একটা ব্রাউজারে অর্থাৎ এইচটিটিপি সার্ভারে একটা রেসপন্স পাঠাবো, যেটা হচ্ছে তো আমরা এই এইচটিটিপি রেসপন্স সার্ভলেট রেসপন্স ডট আমাদেরকে আগে কন্টেন্ট টাইপটা বলে দিতে হবে, যেটা আসলে আমরা যে মেসেজটা দিব অর্থাৎ যে ডাটাটা পাঠাবো সেটা আসলে কি ধরনের হবে। আমরা এখন এখানে অনেক ধরনের ডাটা আমরা পাঠাতে পারি, তো টেক্সট অর এইচটিএমএল, অ্যাপ্লিকেশন অ্যাটম অর এক্সএমএল টাইপ, জেসন টাইপ, হ্যাঁ, পিডিএফ টাইপ অর এসকিউএল টাইপ, অনেক ধরনের এখানে টাইপ আছে, ইমেজ আছে। তো আমরা এখানে একটা এইচটিএমএল কন্টেন্ট আমরা প্রিন্ট করব, পাঠাবো ওই ব্রাউজারে। আমরা কন্টেন্ট টাইপটা সেভ করে দিয়েছি। তো আমার কন্টেন্ট টাইপটা সেভ করার পর আমাদের এই রেসপন্স এসটিটিপি সার্ভলেট রেসপন্সের আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে http সরি রিকোয়েস্ট না, http রেসপন্স ডট, ও একটা কথা যে এখানে একটা এটা আমি লিখলাম, তো এটার পার্সপেক্টিভে কি সাজেশন আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কন্ট্রোল প্লাস স্পেস যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সাজেশনটা চলে আসবে, তখন আমরা এটা সাজেশনটা দেখে নিতে পারবো। তো ডট গেট রাইটার নামের একটা মেথড আছে, এই গেট রাইটার মেথডটা কল করব এবং ডট প্রিন্ট নামের একটা মেথড আছে ওই গেট রাইটারের ভেতরে, ওইটাকে আমরা কল করব এবং এইখানে আমরা জাস্ট লিখে দেব this content from first servlet এবং আমরা যদি এখানে দেখেন ডাইনামিক ডাটা আমরা বাস করতে পারবো। এখানে যদি আমরা আরেকটা নিয়ে নেই, তো এটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি এই লাইনটা, আবার কন্ট্রোল জেড প্রেস করে আনডু করে নিলাম। তো এখানে আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এখানে এটার একটা ডুপ্লিকেট আমাদের আরেকটা পেজ আছে নিচে। তো এখানে আমরা একটা ডাইনামিক ডাটা আমরা দিয়ে দিব। এখানে আমরা যদি আজকের ডেট তা প্রিন্ট করতে চাই, টুডে নিউ ডেট, তো এই ডেটটাকে এখানে আমরা লিখলাম, কিন্তু এইটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমরা এখানে এটার মধ্যে মাউসের কার্সরটা রেখে তারপর আমরা অল্টার প্লাস এন্টার প্রেস করলে এখানে আমাদের সাজেশন পেজ আসবে। তো এখানে আমরা ডেট ইউটিলের জাভা ডট ইউটিল প্যাকেজের ডেটটাকে ইম্পোর্ট করে নিব। দেখেন এখানে জাভা ডট ইউটিল ডট ডেট প্যাকেজটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে আমরা এই ডেটটা প্রিন্ট করে নিয়ে নিলাম। এখানে একটু কাজ করে নিই, ডট টু টু স্ট্রিং। এখন যদি আমরা এটাকে আবার ডিপ্লয় অল করি তাহলে দেখেন ওকে। তো এই ফার্স্ট ইউআরএল এর মাধ্যমে আমরা কি করছি, ওই ফার্স্ট নামের সার্ভলেটটাকে আমরা কল করছি। আমরা যদি রিফ্রেশ করি দেখেন এখানে আমরা প্রথমে চলে আসলো যে দিস
this content from first servlet and আজকে এখানে টুডে ডেট টাইমটা এখানে লিখে দিয়েছে। জাস্ট এতটুকুই ছিল আজকের এই টিউটোরিয়ালটিতে। আমরা আগামী টিউটোরিয়ালে এই সার্ভলেটের নতুন কিছু কন্টেন্ট দেখব এবং খুবই ইন্টারেস্টিং টপিক দেখব। যে তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।